সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে, সেটি হলো জুলাই গণ অভ্যুত্থান, দুর্নীতিমুক্ত দেশ গঠনের সম্ভাবনা। এই আলোচনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব এসছেন, উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই তাদের সাথে আসুন আমরা পরিচিত হই। প্রথমেই অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, আসসালামু আলাইকুম। বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক, এবং এরপরে সিনিয়র সাংবাদিক মুন্সি আব্দুল মান্নান। শুধু দর্শক, আমাদের তো অনেক সমস্যা একটা দেশে, অনেক এত সমস্যার মধ্যে দু একটি বিষয় নিয়ে আমাদের কথা বলা ছাড়ার উপায় নেই। তবুও এই বিষয়টি বেছে নেওয়ার অর্থ হলো এই যে জুলাই গণ অভ্যুত্থানে এই যে রক্ত ঝরা, এই যে আত্মদান, কিসের জন্য? আমাদের একটা গণতন্ত্র হবে, আমাদের শান্তি আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, মানুষে মানুষে ভ্রাতৃত্ব হবে, সৌভ্রাতৃত্ব। কিন্তু আরেকটি বড় বিষয় আছে যেটা উল্লেখ করেছি বিষয়ের মধ্যে, তা হলো দুর্নীতিমুক্ত একটি সমাজ। দুর্নীতি ক্যান্সারের চাইতেও ভয়াবহ একটি রোগ, সমাজকে যা ধ্বংসের দিকে নিয়ে যায়। একে বড় করে দেখতে হবে। শুধু ভোটের অধিকার এবং গণতন্ত্র দিতে হবে না, সৎ হতে হবে। সৎ সত্য না হলে কোনোদিন একটি দেশ গঠন করা যায় না। আমার তো এত বেশি কথা নয়, তবে এর সাথে আর কিছু কিছু কথা বলা যেতে পারে। তা হলো এই যে এই তরুণদের আন্দোলন কিন্তু সংক্রামিত হয়েছে বিভিন্ন স্থানে। আজ ভারতে আমরা দেখছি ককরোচ জনতা পার্টি, এরও একটা বিষয় আছে যেটা আলোচকরা বলবেন। আমরা এই সাথে আরও একটি বিষয় এখানে সংযোগ করতে চাই, তা হলো আমাদের দেশের অভ্যন্তরে যে সমস্ত রাষ্ট্র কাঠামোর ব্যক্তিরা যারা বসে আছে, তাদের কতটা অর্থনৈতিক অবস্থা আছে তার একটা হিসাব নিকাশ সম্পূর্ণভাবে দুর্নীতি দমন কমিশনের নেওয়া উচিত। কিন্তু সেটা না করতে পারলে অনেক বিপদ আছে। যাই হোক, আমি কথা বাড়াবো না। প্রথমেই আমি মুন্সি আব্দুল মান্নানকে আমি জিজ্ঞাসা করতে চাই যে জুলাই আন্দোলন আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে, তার মধ্যে আমরা বিষয়বস্তু নিয়েছি দুর্নীতিমুক্ত একটি দেশ, একটি সমাজ। আপনি বিশ্লেষণ করুন। ধন্যবাদ নানু ভাই। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটা মোড় পরিবর্তনকারী ঘটনা। জি। এই ঘটনায় দীর্ঘদিনের প্রায় 2 দশক, 16 বছরের মতো, আরও 2 বছর তার সাথে যোগ করলে 18 বছর হবে, এটা ফ্যাসিস্টদের শাসন জারি ছিল আমাদের দেশে। মানুষের অধিকার বলতে যা বোঝায়, কথা বলার পর্যন্ত অধিকার ছিল না, জানের নিরাপত্তা ছিল না, গণতন্ত্রের তো কথাই ছিল না, এবং দুর্নীতি, তারপরে বঞ্চনা, বৈষম্য, অর্থ পাচার ইত্যাদি একটা রীতিমতো একটা মহোৎসব চলেছে এই বিশেষ করে 15-16 বছরে। সেই যে বঞ্চনা, আমাদের যে বঞ্চনা এবং আমাদের যে জুলুম, সেই জুলুম থেকে আমরা রক্ষা পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং প্রথমে এই আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা, তাদের কোটা বিরোধী আন্দোলন নামে পরিচিত ছিল সেটা। পরবর্তীকালে আস্তে আস্তে এই কোটা বিরোধী আন্দোলন 9 দফার আন্দোলনে পরিণত হয় এবং সর্বশেষ 1 দফার আন্দোলনে সেটা
সেই আন্দোলন শেষ হয় আর কি এক দফার আন্দোলনে। এবং সেই এক দফার আন্দোলন মানে সরকার পতনের আন্দোলন। সেই সরকারের পতন ঘটিয়েছিল আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা এবং সর্বস্তরের দেশের মানুষ। এবং শুধু তাদের পতন ঘটানো নয়, তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটার এই যে বড় একটা আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু আমাদের প্রায় 1400 তরুণ, শিশু, কিশোর নিহত হয়েছে এবং প্রায় 30,000। আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছি যে দুর্নীতিমুক্ত হ্যাঁ, যে একটা বলছি, প্রাথমিক সেটাই গণতন্ত্র, তার আগের এত ইতিহাস বলা হ্যাঁ, প্রয়োজন না, বলুন। এই ইতিহাসটা বলে নিলাম যে দুর্নীতির কথাটা আসবো বলে। এখন দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে এই 16 বছরে ছড়িয়ে গিয়েছিল। কোথায় আছে বলুন? রন্ধে রন্ধে বলতে আপনাকে মিন করতে হবে। না, না, এখান থেকে যে হাজার হাজার কোটি টাকা যারা হাজার পাচার কোটি টাকা করেছে, পাচার- ব্যাংক লুট করেছে, হ্যাঁ, ব্যাংক লুট এই করেছে, ব্যক্তিগুলোর নাম হ্যাঁ, বলেন, হ্যাঁ। নাম বলেন, আমি লিখব। কোনগুলোর? এই যারা ব্যাংক লুট করেছে, যারা দেশ পাচার করেছে, যারা এখানে বড় যারা বড় ব্যবসায়ীদের একটা অংশ এর মধ্যে আছে, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে, আপনি এটাও বলুন, রাজনীতিবিদরা আছে, সালমান এফ রহমান যাকে হ্যাঁ। দরবেশ বলা হয়, বলা হয়তো আর কি। তিনি এই যে শেয়ার মার্কেট যেটা আছে, হ্যাঁ, সেটা- আমি আপনাকে সহযোগিতা হ্যাঁ, করি। হ্যাঁ। শেয়ার মার্কেট, এই শেয়ার মার্কেট যে লুণ্ঠন কাজ লুণ্ঠন হয়েছে, করে একাধিকবার এই লুণ্ঠন বর্তমান সরকার এটার একটা আপনার তদন্ত করতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে আরেকটু খবর জানিয়ে দিই, শেয়ার মার্কেটের লুণ্ঠনটা অনেকটা চাপা পড়ে যায়, চুপচাপ। শেয়ার মার্কেটের একটা সাধারণ চাকুরিজীবীর থেকে শুরু করে উপরের স্তরের প্রত্যেকটি মানুষকে এর বিগত ইয়ে আছে। 25-30 বছরে Investment আছে। প্রত্যেকটি মানুষের দেখা দরকার যে তাদের অর্থ কত ছিল আর এখন কত। এখন কথা আছে। সকলেই দুর্নীতির সাথে হ্যাঁ, জড়িত, জানেন। তো এবং যখন সালমান এফ রহমানের সময় যখন বারবার 96 এবং তারপরে লুট হয়েছে, এই লুণ্ঠনের ভাগিদার এখানে সকলেই হয়েছে, আচ্ছা। কারণ তারা ওখানে চাকরি ওখানে করে, চাকরি করছে। বলেছে যে এই শেয়ারটা কিনে নিতে হবে, এত লক্ষ এত হাজার কিনেছে, তারা সকলেই প্রফিট পেয়েছে। আপনি বলুন এখন। হ্যাঁ, তো এই যে দুর্নীতি, এবং দুর্নীতি এখনো কিন্তু আমাদের মধ্যে, আমাদের অফিস আদালতে, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে নানাভাবে দুর্নীতি আছে, ঘুষ আছে। এইগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজ কখনো সুস্থ সমাজ হিসাবে। কি কঠোরভাবে এদেরকে করা যায়, সে আইন কি? দুর্নীতি দমন কমিশন একটা আছে, কমিশনকে দায়িত্ব নিতে হবে এই ব্যাপারে, যে দুর্নীতি তদন্ত করতে হবে এবং দ্রুত তদন্ত করতে হবে। দ্রুত তদন্ত করে তারপরে তার যাতে বিচারের কাঠগড়ে তাদেরকে দাঁড় আপনি করানো যায়। লক্ষ্য করে দেখেছেন যে হ্যাঁ। জাতীয় পার্টি এরশাদের যেটা ছিল না, সেটা এক একটি নির্বাচন করেছে, হাজার হাজার কোটি টাকা বন্টন করেছে। কই তাদের বিরুদ্ধে তো কোনো মামলা টামলা দুর্নীতি না, কমিশন এখন পায়নি। তদন্ত আমাদের তদন্ত কমিশন যেটা দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতি দমন কমিশনও তো এই মানে 15-16 বছর যাবৎ একটা ইয়ের মধ্যে ছিল, মানে সরকারের বশ্যতা স্বীকার করে সরকারের ইচ্ছা অনুযায়ী তারা কাজ করছে। সরকার যাদেরকে বলছে কিন্তু তাদের বিরুদ্ধে তারপরে যে ব্যবস্থা দুর্নীতি নিচ্ছে। কমিশন এসছে, তারা কি পুরোপুরি অ্যাক্টিভ? না, তারা কি ঠিক তো কাজ নাই। করছে? এখন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী দুর্নীতি দমন কমিশন। তাহলে আপনি এইটুকু বলুন পজিটিভ, যে আমাদের যে নতুন সরকার এসছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সেই সরকার দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই সেখানে গঠনমূলক আইনি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ। না, 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 অবশ্যই কিন্তু নিবে এবং কে কঠোর শাস্তি পাবে সেটা তো আদালত ঠিক করবে। এবং দুর্নীতির তাই না? বিরুদ্ধে মানে জিরো টলারেন্সের কথা আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, যে দুর্নীতি ব্যাপারে আমরা চাই zero যে tolerance এটা এর ঘোষণা বাস্তবায়ন করব। হোক। এবং আর যে সেটা শেয়ার মার্কেট এবং অন্যান্য ব্যাংক অন্যান্য লুট, ক্ষেত্রে ব্যাংক লুট, এবং ব্যাংক তো শেষ সবচেয়ে করে দিয়েছে। অবাক ব্যাপার যে ব্যাংকের কোনো গভর্নর এবং তারা যদি টাকা লুট করে, মানে কেন্দ্রীয় ব্যাংকে, এটা লজ্জার কিছু নেই। আপনাকে ধন্যবাদ, পরে আবার আসবো। এবার আমি মেজবাহ সাহেবের কাছে আসবো, তিনি আইন বিষয়ক সহ সম্পাদক, একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছেন। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি অনেক আইন পরিচালনা, অনেক কিছু আপনি মামলা মোকদ্দমা যারা এখান থেকে শিকারে পরিণত হয়েছিল, এবং অনেকে শত শত মামলা হয়েছিল, তাদের মামলাগুলো নিয়ে লড়াই করেছেন আপনি সেই মেজবাহ সাহেব, আপনার অভিজ্ঞতা আছে, বাস্তব অভিজ্ঞতা আছে, মানুষের কী দুর্দশা
মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে, অবশ্য আমারও মামলা ছিল, অনেক মামলা ছিল। যাই হোক, আমাদের বন্ধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আরও অনেকেই, কার নাম রেখে কার নাম বলবো বলুন। মেজবাহ সাহেব এটা করেছেন, একদল তরুণ আইনজীবী আছে তার সাথে, তারাও করেছেন এটা, আরও অনেকেই করেছেন। যা আমি আপনার কাছে আমার জিজ্ঞাস্য, এই যে জুলাইতে যে মানুষগুলো যে প্রাণ দিল, 1400 মানুষের আত্মবলিদান এবং প্রাণ দিয়েছে, রক্ত ঝরেছে, তারপরে আবার আহত হয়ে আছে, আচ্ছা এর বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে? আপনার কাছে আরও জিজ্ঞাস্য যে আপনার মনে আছে যে চট্টগ্রামে ওই যে একটা দীপক না প্রদীপ নাম ছিল, এবং ওসি যারা ছিল তাদের তো মৃত্যুদণ্ড কি হয়েছিল, এবং মেজর সিনহাকে বোধ হয় সেখানে, এই ধরনের অনেক ঘটনা আছে যেগুলো এই দীর্ঘ সময়ের প্রয়োজন হয় বিচারের পরিপূর্ণতা শেষ হতে। আপনি আইনজীবী হিসেবে কত দ্রুত বিচার করা যায়? আমি অবশ্যই কথা বলি না যে বিচার তাড়াতাড়ি করতে হবে, আবার এটাও বলি না জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, এটা কিন্তু আমি বলবো। কিন্তু আপনি সেই বিশ্লেষণটা আমাদের কাছে দিন যে জুলাই হত্যাকাণ্ড, আরও অনেক হত্যাকাণ্ড, অবিচার, দুর্নীতি, সব কিছুর বিচার প্রক্রিয়া কত দ্রুত গতিতে সঠিকভাবে করা সম্ভব হয়, এর কি কোনো আইনি ব্যাখ্যা, বিশ্লেষণ আপনি আমাদের কাছে দিন। সম্মানিত সঞ্চালক, সহ আলোচক এবং আজকে মোহনা টেলিভিশনে যারা দেখছেন এবং আগামীকাল সকালে যারা দেখবেন, সবাইকে শুভেচ্ছা। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জুলাই গণ অভ্যুত্থান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একই সাথে আইনের কিছু বিষয় সম্মানিত সঞ্চালক সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন। আমি একটু গণ অভ্যুত্থানের জায়গায় যাই। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রের স্থাপনের জন্য আমি মনে করি এটা মাইলের ফলক। যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো তাহলে এই বাংলাদেশের কয়েক হাজার লোকের ফাঁসি হতো। আজকে যিনি আমার সঞ্চালক আছেন উনি একাধিক লয়ার, পরে পতিতযত সাংবাদিক, উপস্থাপক, কিন্তু এই বয়সেও উনি জানতেন না যে উনি বোমা হামলার মামলার হুকুমদাতার আসামি। এরকম আমাদের মহাসচিব, আমার শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধেও এরকম যে মামলাগুলো ছিল, ওনার হত্যা মামলাই ছিল 3টা, অর্থাৎ ওনারই 3 জায়গায় ফাঁসি হতো। এবং আরও তো বিস্ফোরক মামলা, অনেক মামলা দিয়ে রেখেছিল। আমাদের নেতাকর্মী অনেকেরই 100 বার ফাঁসি হতো, 100 বার যাবজ্জীবন হতো। এরকম সাজানো অবস্থা থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের যেই 2000 শহীদ এবং যারা আজকে গাজী আছেন এবং যারা সহযোগিতা করেছিলেন, মাঠে নেমেছিলেন, তাদের এই অবদান চিরস্মরণীয়ই থাকবে। অবশ্যই অবশ্যই। আমি দুর্নীতির কথা যে বলতে চাচ্ছি। দেখেন, এই হযরত শাহজালাল, আমরা যারা শহীদ হয়েছেন, আত্মদান করেছেন, তাদের আত্মারা মাগফিরাত কামনা করি, আমরা শ্রদ্ধা জানাই এবং আল্লাহ তাআলা তাদের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি একটু দুর্নীতির দিকে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে হযরত শাহজালাল আমাদের বিমানবন্দরের 3rd টার্মিনালে 13,000 কোটি টাকার একটা নির্মাণ ব্যয় ছিল। এটা বেরিয়ে হয়েছে 22,000 কোটি টাকা। সর্বশেষ যেটা দেখা যাচ্ছে 6,300 কোটি টাকা অতিরিক্ত পরিশোধ হয়েছে। তো এই যে 6,300 কোটি টাকা, এবং এটাকে সঠিক তদন্ত এখনও হচ্ছে না, যেটি রিসেন্ট খবর। আপনি দেখবেন আমাদের সর্বোচ্চ জায়গাটা হচ্ছে বিদ্যালয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়। উইস লিটিল কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ছিলেন ফলার। স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। ওনার বিরুদ্ধে এবং তৎকালীন সভাপতি এবং যারা ওই কমিটিতে ছিলেন তাদের বিরুদ্ধে 80 কোটি টাকা আত্মসাতের মামলা হয়েছে। একটা স্কুল থেকে, কলেজ থেকে যদি 80 কোটি টাকা নিতে পারে তাহলে কোথায় গেছে দেশ? এইরকমভাবে যদি বলি, আমি রিসেন্টলি একটা কলেজের সভাপতি, TNT কলেজ মতিঝিল, এখান থেকে দেখলাম প্রিন্সিপাল সাহেব যিনি আছেন
7 লক্ষ টাকা উত্তোলন করেছেন এবং উনি বলতেছেন যে ওই জায়গায় দিছি সেই জায়গায় দিছি, মানে কোথাও ঘুষ দিচ্ছেন। তাই ঘুষ দেওয়াও তো অন্যায় এবং এর কোনো বিচার প্রক্রিয়া কবে হবে আমি জানি না। আমি কয়েকদিন আগে একটা মামলা করতেছিলাম, এনবিআরের এক কর্মকর্তা বাদী, আমি আসামি পক্ষে। তো এনবিআর কর্মকর্তা 2,80,00,000 টাকা দিয়ে জায়গাটা ওই ফ্ল্যাটটা কিনেছেন। আমরা তখন তার যেই ইনকাম ট্যাক্স দেয় সেখানে দেখলাম 73 লক্ষ টাকা। তা এই যে 2 কোটি টাকা, এই 2 কোটি টাকা উনি গ্যাপ দিলেন, এই টাকা কোথায় পেলেন? আপনি দেখবেন সর্বোচ্চ মানুষের যা আসার স্থল হচ্ছে মানে নিরাপত্তা জায়গা হচ্ছে থানা। এই থানাগুলোতে কি পরিমাণ ওসি যারা হন, কি পরিমাণ দুর্নীতি এবং মানুষের সাথে টাকা করেন, আমি একেবারে না বললেই না, এটা আমাকে স্পষ্টভাবে বলতেই হবে। আমার থানা গোপালগঞ্জের মোকশেদপুরে, এখানকার বর্তমান যিনি ওসি আছেন আবদুল্লাহ আল মামুন নামে, যেমন আচরণগত আদবের অভাব, তেমনিভাবে আওয়ামী লীগ ধরার নামে আওয়ামী লীগ কিন্তু ধরে না, পয়সা কালা লোকদের ধরে ধরে নিয়ে বিভিন্ন লোকদের দালাল শ্রেণী পেলে সে কোটি কোটি টাকা মালিক হচ্ছে। না সেটাকে এখন না রানিং বর্তমানে, এবং এর বিরুদ্ধে কথা বলবো কোথায় আমরা? সেই জন্য সরকারের অত্যন্ত সতর্ক থাকা দরকার। এর পূর্বে যিনি ছিলেন গোলাম মোস্তফা, একই অবস্থা, তিনিও প্রচুর টাকা কামাইছেন। অর্থাৎ এরা করে কি, তাদের লোক রাখে, ডাকে নেয়, যার টাকা আছে ডেকে নিয়ে বলে যে হয় মিটমাট করো, নাহলে আওয়ামী লীগের মামলায় দিয়ে দেবো। এখন রাজনীতি কিন্তু 5 থেকে 10% লোক করে, কিন্তু নিরীহ একজন লোক ব্যবসা করে, টাকা পয়সা আছে, সেটা যদি ওসি সাহেবকেই ভাগ বটোয়ারা করে তার দালালদের দিতে হয়, তাহলে এই দেশের মানুষ, আমাদের এই যে এত লোকগুলো লোক মারা গেল, এখনও যদি সেই দুর্নীতিবাজ ঘুষখোর থেকে থাকে, এবং এটা চাঁদাবাজিও, একরকম চাঁদাবাজিও সেটা রয়েছে। এই জন্য আমি যেটা, আমাকে যেটা জিজ্ঞেস করেছিলেন যে জুলাই, এই জন্য যে দুর্নীতি, যেটা আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, অবশ্যই তার অতীত এবং ওনার মা এবং ওনার বাবার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। ওনার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তৎকালীন 111 সরকার এবং শেখ হাসিনা মিলে 5টা মামলা দিয়েছিল। এই 5টা মামলায় কোথাও কিন্তু ওনার বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির অভিযোগ ছিল না। 3টা ছিল হলো সচিবালয়ের বিষয়, আর 2টা ছিল জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। আমরা জানি সেই সমস্ত টাকা ছিল, অথচ 1টা টাকাও সেখান থেকে যায় নাই। পরে উনি জীবিত অবস্থা ওগুলো থেকে খালাস পেয়েছেন, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধেও কিন্তু 1টা টাকা দুর্নীতির প্রমাণ দিয়ে মামলা করতে পারে নাই, এবং মিথ্যাভাবে হয়রানি করেছে। তেমনিভাবে হ্যাঁ, ওই সময় যে সবাই যে অন্য আমরা যারা আছি, আমাদের বিভিন্ন রাজনীতির সাথে সবাই যে দুর্নীতিমুক্ত তা না। এই জন্য এই সরকারকে যদি আগামী দিনের সত্যিকারেই সঠিক পদ্ধতির দিকে যেতে হয়, তাহলে নেতা কর্মী এবং নিচ থেকে উপর পর্যন্ত যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আছেন, তাদের দুর্নীতির ব্যাপারে, এমপি মন্ত্রীদের দুর্নীতির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি এখন মামলার বিষয়, মামলাটা জুলাই গণ অভ্যুত্থানে যে 1400-র বেশি শহীদ হয়েছেন, তাদের বিরুদ্ধে, তাদের ওই হত্যার যজ্ঞের বিরুদ্ধে সঠিকভাবে কিন্তু মামলাটা তৎকালীন ইউনূস সরকারের যারা উপদেষ্টা ছিলেন দায়িত্বে, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা মামলা করেন নাই, এবং পুলিশ খুব কম মামলাই করেছে। এবং যা হয়েছে 2-4টা মামলা, অধিকাংশই মামলা হয়েছে আপনার মনে করেন সেটাও একটা দালালির মতো মামলা, উপরে শেখ হাসিনার নাম দিয়ে, এবার নিচে কিছু নাম দিয়ে, মাঝখানে অন্য অন্য লোকদের নাম দেওয়া, এবং অধিকাংশ মামলাই অত্যন্ত দুর্বল। আচ্ছা, এই যে একটা বিষয় আছে, মামলা দুর্নীতির বিরুদ্ধে না করে যে কোনো মানুষ পেয়েছে হত্যা মামলা, এটার ঘটনাটা কি? এটা হচ্ছে হত্যা মামলা হচ্ছে ওই সময়ের কিছু পুলিশ এটার সাথে সংযুক্ত ছিল, কিছু দালাল চক্র গড়ে উঠছে, এরা একজনকে গুছাইনে জানেও না যে কে মারা গেছে, সে এসে কাগজপাতি নিয়ে মামলাটা করে দিচ্ছে। এমন 2-4টা মামলা হয়েছে যে লোক মারাই জানে, এমন মামলা হয়েছে, এবং যদিও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই যে জুলাই যে এতগুলো লোক, আমরা সবাই জুলাইয়ের
ওই যে শহীদদের কথা বলি, কিন্তু তাদের যারা হত্যাকারী, প্রকৃত হত্যাকারী এবং প্রকৃতভাবে যে মামলাগুলো হওয়া উচিত ছিল, যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল, সেইভাবে সেটা কিন্তু এখনও সেই আগায়নি। তদন্তটা হলো না কেন? এটা হচ্ছে যে আমরা পুলিশ তো আসলে অনেক হত্যা করেছে, পুলিশ অনেক ক্ষেত্রে এই তদন্তের মানে মামলা করার পুলিশেরই দায়িত্ব মামলাটা করা, কিন্তু তারা তো করবে না। তারাটা যেহেতু তাদের কিছু ওই তারা তো প্রচুর খুন করেছে এবং এই খুনের সাথে তারা যেহেতু জড়িত, তারা ওই জুলাই যোদ্ধাদের ব্যাপারে খুব এড়িয়ে গেছে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা মামলা তৎকালীন সময় যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে এই বিষয়ে দায়িত্ব নেন নাই। আচ্ছা, আপনার কাছে মাঝখানে আরেকটা ব্যাপার আছে হ্যাঁ, যে বিচার প্রক্রিয়া, এই যে জুলাই যোদ্ধা বা জুলাই শহীদদের যে মামলাগুলো, এই মামলাগুলো তো অন্তর্বর্তী সরকার বলছিল যে তাদের মামলা হইল দ্বিতীয় মানে কর্মসূচি, কিন্তু মামলা কি এগিয়েছে বলে তো মনে হয় না। মানে শেখ হাসিনার একটা মামলা আর দুই একটা মামলায় হয়তো মামলা। আমি তো এই প্রসঙ্গেই বলছিলাম, হ্যাঁ, এই হাজার হাজার মামলা যেগুলো জট বেঁধে গেছে, এগুলো কিভাবে নিষ্পত্তি? হ্যাঁ, সেটাই। একটা রাষ্ট্র রান করছে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার জন্য, অথচ মামলা জমছে প্রতিদিন। আর জুলাইয়ের কত মামলা আছে, জুলাই আন্দোলনের কোন মামলা কি হবে? একটু বিচার প্রক্রিয়াই তো অত্যন্ত স্লো। হ্যাঁ, এত এত মানে কি বলা যাবে, এত স্লো তো। এবং অনেকের মধ্যে এই আশঙ্কা দেখা দিয়েছে যে আদৌ বিচার হবে কি না। এবং শহীদের ওই পত্রপত্রিকায় দেখা যাবে যে শহীদের মা ভাই তারা হতাশ যে তাদের এই যিনি শহীদ হয়েছেন। তাহলে এটা আপনারা বলুন যে এই সমস্ত মামলাগুলো, যত মামলা, আমি শুধু জুলাইয়ের মামলা নয়, আরও তো অনেক মামলা আছে। মানুষ প্রতিদিন কোর্টে যাচ্ছে, তার অর্থ, টাকা, পয়সা সমস্ত খরচ করছে বিচারের জন্য, বিচারের হচ্ছে না কেন? এটা এই ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। তো এই ব্যবস্থাকে ভেঙে এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে মামলা দ্রুত গতিতে নিষ্পত্তি হয়। এর জন্য প্রয়োজন হলে বিচার আদালত বাড়াতে হবে এবং আরও বড় করে কোনো কিছু করতে হবে, কারণ জনসংখ্যা বেড়েছে। না, আমাদের কয়েকদিন আগে আমাদের আইনমন্ত্রী বলছেন যে এই যে সমঝোতা মানে অ্যামিকেবল সেটেলমেন্ট যেটা, সেইটাতে নাকি অগ্রগতি হচ্ছে আমরা দেখছি না। আচ্ছা, তাহলে আসুন আমরা এই বিষয়টা যেটা আলোচনা করলাম, আপনার কি আর কিছু এই বিষয়ে বলবেন? তবে একটি প্রশ্ন আমি রাখছি। আচ্ছা, আপনার বিষয়টা বলে নিন, কারণ এই জুলাই আন্দোলন যেটা দেখছি, পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতে এই যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলনগুলো করছে, অর্থাৎ একই আন্দোলন শিক্ষাক্ষেত্রে শুরু হয়েছে, তারা দুর্নীতির বিরুদ্ধে, তারা সেখানে কথা বলার জন্য, তারা সেখানে অসাম্প্রদায়িক চেতনার সমস্ত বিষয়গুলোকে কিন্তু ধীরে ধীরে আনছে। সেগুলো পরে আলোচনা করা যাবে। আপনার বক্তব্যগুলো বলুন। সেটা হচ্ছে আমাদের মামলার ধীরগতির একটা অন্যতম কারণ হচ্ছে সেটা হচ্ছে যে যথেষ্ট সংখ্যক তদন্ত কর্মকর্তা নাই। সেটা হচ্ছে যে আমাদের তদন্তকারী কর্মকর্তার সংখ্যা কম, একজনকে অনেকগুলো মামলা তদন্ত দেওয়া হয়, আর তদন্তকারী কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ওই আসামির সাথে যোগাযোগ করে তদন্তের যিনি বিচার প্রার্থী তার বিরুদ্ধে অনেক সময় রিপোর্ট দিয়ে দেন। এখানে আর্থিক ঘুষ দুর্নীতি রয়েছে। আর একটা হচ্ছে চার্জশিট হওয়ার পরে যদি সঠিকভাবে তদন্ত হয়, কিন্তু পুলিশ সাক্ষী যারা আসেন ওনাদেরকে টাকা পয়সা খুবই কম এবং তাদের যাতায়াতের ব্যাপারেও 1 বছর 6 মাস পরে টাকা পান। এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে সাক্ষী দিতে আসবেন, যে আদালতে সাক্ষী দিতে আসবেন, আদালতের কাছে একটা টাকা থাকলো, তার যাওয়া আসা ভাড়া সহ তাকে সাথে সাথে দিয়ে দিলেন। এতে তাহলে গতিটা বাড়বে। নাহলে আমার বেতন কম, আবার আমি সাক্ষী দিতে আসলাম, আমার এই নেই, টাকাটা পাচ্ছি না, অর্থাৎ আমার ব্যয় যাতায়াতের ব্যবস্থা হচ্ছে না। এখানে খুবই অথবা তার কোনো দোকানপাট থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, চাকরি থাকতে পারে, অনেক ক্ষতি হয়। কিন্তু ওই যে আসার সাক্ষীর ভয়তে আসে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় কেসে সাক্ষী দিতে ভয় পায়, কারণ আসামিরা এত দুর্ধর্ষ, সাক্ষী দিয়ে জীবনটাই না চলে যায়। তো সব মিলে আমাদের আবার বিচারকদের সংখ্যা বাড়ানো দরকার। এবং বিচারের আগে এখন যেটা শেষে, আমরা যখন প্রথমে আসছি তখন বিচারকরা অনেক ট্রায়াল বেসিস বিচারক ছিলেন, তারা সারাদিন সাক্ষী নিতেন, যারা শুনতেন। এখন বিচারকরা অধিকাংশই
লিখতে চান না, কম্পিউটারে লিখলেও তারা খুব মানে এই জামিন টামিন নিয়েই ভালো লাগে। আপনি যেটা বলছেন তাতে হয়তো কিছুটা গতি বাড়বে, কিন্তু আমি যে আপনার বিচার যে স্তূপ, মামলার স্তূপ, বিশাল স্তূপ পড়ে আছে, সেটার থেকে জট ছাড়ানো অত্যন্ত কঠিন, খুব কঠিন। তো মুন্সি আব্দুল মান্নান সাহেব, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি এদিকে দৃষ্টি দিন। জি। সেটা হলো যে আমাদের জুলাই আন্দোলনের থেকে আমাদের একটা শিক্ষা, আমরা একটা অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা একটা গণতন্ত্রের পথে যাচ্ছি। জি। এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের দায়িত্ব হবে সঠিক সুষ্ঠুভাবে এটাকে পরিচালিত করা, দুর্নীতিমুক্ত অবস্থান সৃষ্টি করা, এবং এটা উন্নত মানের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, এআই, রোবোটিক্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু যেন ভালোভাবে হয়। অবশ্যই। তা আপনার কাছে আমার প্রশ্ন যে এই আন্দোলনের গতিধারা আমাদের এই এশিয়ার কয়েকটি দেশে আমরা দেখেছি একই ধরনের আন্দোলন, শ্রীলঙ্কা এবং নেপাল। বর্তমানে দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টি ভারতে, এটা সম্পর্কে আপনার অভিমত কি? না, একটা জিনিস হলো যে ভারতের সরকার কিন্তু যে বর্তমানে আছে না, কিছুদিন আগে মে মাসে ভারতের সরকার কিন্তু ভয়ঙ্কর রূপে, কঠিন রূপে কিন্তু একটি মানে যাকে বলা হয় কি বলা যাবে, মৌলবাদের চূড়ান্ত পর্যায়ের একটি সাম্প্রদায়িক একটি। এবং এই যে আপনি যে আন্দোলনের কথা বললেন, দিল্লি কেন্দ্রিক যে আন্দোলন এখন চলছে, জি, এই আন্দোলনটা বিশেষজ্ঞরা বলছেন যে এই যাবৎকালের মধ্যে ভারতে এ ধরনের ব্যাপক ভিত্তিক এবং খুব গভীর কোনো আন্দোলন এ পর্যন্ত হয় নাই, এবং বিশেষ করে এই মোদী সরকারের বিরুদ্ধে। জি জি জি। তো এইখানে যে ককরোচ জনতা পার্টির কথা বলছেন, সেটা হলো যে মে মাসের দিকে, এই চলতি বছরের মে মাসের দিকে ভারতের প্রধান বিচারপতি যারা বেকার জি, তরুণ, তাদেরকে বলছে তেলাপোকা বা ককরোচ। তো এইটা বলার পরে অভিজিৎ নামে একজন শিক্ষার্থী, সে এই নামে একটা দল গঠন করে ফেলছে, সেটা হলো ককরোচ জনতা পার্টি। এবং তারপরে জুন মাসের থেকেই তারা এই আন্দোলন করছে, এবং তাদের আন্দোলনের বিষয়বস্তু হইল যে আপনার যে পরীক্ষা যে অনিয়ম, জি, সেই অনিয়মের বিরুদ্ধে, বিশেষ করে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং তার কোনো প্রতিকার হয় না, এইটা নিয়ে আন্দোলনটা তারা শুরু করছে দিল্লিতে প্রথম। তো তারপরে একজন মানব অধিকার কর্মী সোনাম ওয়াংচুক, তাদের সমর্থনে দিল্লিতে একটা অনশনে বসছে। 3 দিন অনশন করার পর জি, জি। সরকারের লোকেরা তাদেরকে তাকে নিয়ে লিফট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আন্দোলন খুব জোরদার হয়েছে, এবং তারা সংসদ ভবনের দিকে এই তরুণরা যখন রওনা করছে, তাদের বেধড়ক পিটানো হয়েছে, এবং তাতে অন্তত 150 লোক আহত হয়েছে। এই আহত হওয়ার যে ঘটনাটা ঘটলো, এবং আরও যে, এবং দেখা যাচ্ছে যে এই আন্দোলনে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোক, তরুণরা, মেয়েরা পর্যন্ত এই আন্দোলনে যোগদান করতেছে। এবং দেখা গেল এই আন্দোলনের লক্ষ্য কি? আপনি তো আন্দোলনের একটা লক্ষ্য হলো এই যে তারা এই যে এখন তারা যে দাবিতে করছিল যে আমাদের প্রশ্নপত্র ফাঁসের প্রতিকার করতে হবে, এখন সরকার তো সেই প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছেই। একই সঙ্গে সরকার বলছে যে আসেন আলোচনা করি আপনাদের সাথে, আপনাদের আর কি দাবি আছে। এখন যে দাবি তারা আমি আপনাকে আরেকটু জানতে চাচ্ছি, সেটা হলো যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলনটা করেছে, অবশ্য একটি কথা আপনাদের বলে রাখি, সেটা হলো যে নরওয়ের একজন খেলোয়াড় আছে না, আর্লিং হল্যান্ড, সে একটা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে, আই এম উইথ ককরোচ জনতা পার্টি, একটা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। এই ছবিটা আমি কিছুক্ষণ আগে দেখলাম আর কি। অর্থাৎ এই আন্দোলনটা ভারতের বুদ্ধিজীবীরা, যেমন শাবানা আজমি এবং অন্যান্যরা, অনেকেই বুদ্ধিজীবীরাও কিন্তু নেমে এসছে, যারা অনশন করেছে তাদের নেতৃবৃন্দ। হ্যাঁ, এবং এই সাথে আপনি শুনে রাখুন, পাঞ্জাবের কৃষকরা তারা কিন্তু সেখানে, হ্যাঁ, ওখান থেকে মিছিল নিয়ে তারা কিন্তু লং মার্চ করছে যে আজকে কৃষি পণ্য আজকে আমাদের বাদ দিয়ে
আমেরিকার কাছ থেকে ক্রয় করা হয়, তাহলে আমরা কোথায় এই পণ্য বিক্রি করব কোথায়, তারা যদি আমদানি করে থাকে? আবার অন্য দিক দিয়ে অনেকেই আছেন তারা বলছেন যে দেশের যে সাম্প্রদায়িক আবহাওয়া ছড়িয়ে পড়েছে, এইটা তো ভারতের রাজনীতি, ভারতের আদর্শের বিপরীত একটা জিনিস, তাহলে এটাকেও রোধ করতে হবে। এই সাথে আরও একটা কথা হয়েছে যে কথা বলতে পারছি না, আমাদের অধিকার নাই, এবং সর্বত্র একটা অত্যাচার এবং শোষণের স্টিম রোলার আমাদের দেশের উপরে বিভিন্ন প্রদেশ থেকে এগুলো আসছে, রাজ্য থেকে আসছে। তো সুতরাং এই ককরোচ পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কোথায় নিয়ে যাবে আপনার ধারণা কি? না, ভারত তো একটা গণতান্ত্রিক দেশ জি বলে পরিচিত, জি। এবং বলা হয় যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র সেই দেশে। জি সেই গণতান্ত্রিক দেশে যখন প্রতিবাদ করার অধিকার থাকে না, ন্যায্য প্রতিবাদ করার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার কোনো সুযোগ থাকে না, এবং শক্তি প্রয়োগ করা হয়, তখন বলতেই হবে যে ভারতের গণতন্ত্র দুর্বল হয়ে গিয়েছে, এবং তার সেই দুর্বলতার জায়গাটা অধিকার করছে ফ্যাসিস্ট মনোভাব এবং ফ্যাসিস্ট আচরণ। এর সাথে আপনার সাথে আমি বলি, আপনি তো এই কথা বলছেন, আজকে খুব খুব সত্য কথা বলতে গেলে আপনাকে স্বীকার করতেই হবে, কংগ্রেস একটি সর্ববৃহৎ পার্টি ছিল। সেই কংগ্রেস এখন এমন একটা অবস্থানে গিয়েছে যে একেবারে কোনো রকম বেঁচে থাকা বিলুপ্তির পথে। সিপিআই একটা কমিউনিস্ট পার্টি ছিল, যেটা 1921-22 100 বছর পার হয়ে গেছে, সেটা তো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, সেটাও এখন নাই। সিপিএম পশ্চিমবঙ্গে ছিল, এখন একটা দুটোর বেশি সিট পায় না। তাহলে এই সামগ্রিক সমস্ত রাজ্যগুলোতে একমাত্র আপনার কেরলাতে এবং অন্য কোথাও কিছু কিছু হয়তো আছে, ওই আপনার তামিলনাড়ুতে হয়তো কিছু আছে, আপনার অন্য জায়গায়ও কিছু থাকতে পারে, কিন্তু বিহারে থাকতে পারে, কিন্তু সমস্ত ভারতবর্ষ আজকে বিজেপি একটা মৌলবাদী সাম্প্রদায়িক একটি শক্তির যে উত্থান, এবং এটা কখনোই অপশাসন তো বটেই। তাহলে আপনি বলেন যে এই আন্দোলনে কংগ্রেস বা অন্য পার্টিগুলো তারা নেতৃত্ব নেওয়ার মতো তাদের অবস্থান নেই, তারা আন্দোলনই করতে পারবে কিন্তু নেতৃত্ব হবে না। বড় জোর তারা রিজাইন করে আবার যদি ইলেকশন করে তাহলে কি অবস্থা হবে? ককরোচ পার্টির এই আন্দোলনটাকে সমর্থন করছে রাহুল গান্ধী, সেখানে গেছে, মানে এর প্রতিবাদে মোদির বাসভবন অবস্থান নিতে গেছে, মানে সেটাও এক ধরনের আন্দোলন, অর্থাৎ আন্দোলন হয়েছিল, ছাড়া পেয়েছে, অর্থাৎ আন্দোলন ইয়ের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে তারা করতে পারছে না, এবং তাদের সেই সামর্থ্য নাই। এখন ককরোচ পার্টি এর সাথে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে যুক্ত হচ্ছে, আন্দোলন বাড়ছে, সেইটাকে সমর্থন করছে এবং এইটাকে ভিত্তি করতে চাচ্ছে মোদির পতনের ক্ষেত্রে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি এখন আবার আমাদের সৈয়দ জয়নুল আবেদিন মেজর সাহেবের কাছে আসি, যে এই যে আমাদের আন্দোলনের যে প্রবাহ বাংলাদেশে ছিল, সেটা ভারতেও আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা তাদের শিক্ষা আন্দোলন শুরু করেছে। আপনি খুব সংক্ষেপে একটু বলুন যে এই আন্দোলনের গতিপথটা কি? আমরা তো চাই যে ভারত যে একটা প্রগতিশীল একটি রাষ্ট্র হিসাবে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তাদের যেটা ছিল সংবিধানে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে টিকে থাকে, এটা আমরা চাই। আপনার অভিমতটা কি? আপনি একটু বিশ্লেষণ দিন। আসলে একটা আন্দোলন তো একটা বিষয় নিয়ে হয় না, জি, মানে মেঘ জমতে জমতে তারপরে না কালবৈশাখী হয়। এই শুধু প্রশ্নের উপরেই একটা প্রশ্ন নিয়ে শুরু হয়েছে, কিন্তু দীর্ঘদিন ভারতের যেই কংগ্রেস ছিল, আমরা গান্ধীর যে কংগ্রেস দেখেছি, সেই কংগ্রেস কিন্তু পরবর্তীতে ছিল না। যেমন ইন্দিরা গান্ধীর কংগ্রেস আর গান্ধীর তার এক না। ইন্দিরা গান্ধী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার সাথে রকে দিয়ে যেই সরাসরি জড়িত ছিলেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পর, আমি ব্যাকগ্রাউন্ডে বলতেছি, ইন্দিরা গান্ধী তখন ওই নির্বাচনে হেরে গেলেন। যখন আবার উনি আমাদের হাতে সময় খুব কম, উনি আসেন, এবং এই সমস্ত কারণে ওই ভারতের বিভিন্ন, ওরা বলে যে তারা গণতান্ত্রিক, কখনোই ভারত বিগত 30-40 বছর কোনো গণতান্ত্রিক পথে নাই, এবং তারা গরুর গোশত নামে বহুত মানুষকে হত্যা করেছে। সেই জন্য ভারতের যে আন্দোলন, এটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন,
তারপরে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। সর্বশেষ আমি বলবো যেটা সেটা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে একটা লাইনই শেষ করব, যে বাংলাদেশ সরকার উচিত আমরা যারা যেখানে আমলা আছেন অথবা বেসরকারি কর্মকর্তা হন, চমৎকার। তারা যে তাদের আত্মীয় স্বজন তাদের সহায় সম্পত্তি হিসাব নেওয়া। কারণ একজন লোক সারা বছরে সারা জীবনে বেতন পাইল 3 কোটি অথবা 2 কোটি, তার মাসে সম্পত্তির মালিক হচ্ছে 50 কোটি। তার আত্মীয় স্বজন, শ্বশুর অর্থাৎ শাশুড়ি, এইগুলো ভাই অবশ্যই ব্রাদার, এবং সরকারকে even তদন্ত চাকর করতে আছে, হবে, যারা দেখতে হবে। চাকর আছে তাদেরও সম্পত্তির হিসাব দিতে হবে। না হলে বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে না। ধন্যবাদ আপনাদের দুজনকেই আলোচনায় আসবার জন্য। আপনারা ভালো আলোচনা করেছেন, আপনাদের ধন্যবাদ। শুধু দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বললাম সেটি হলো দুর্নীতি। আমরা কখনোই চাই না যে একটা দেশ, গণতান্ত্রিক দেশ, সেখানে দুর্নীতি থাকবে। দুর্নীতি একবারে দূর হবে না, কিন্তু ধীরে ধীরে দুর্নীতি দূর হয়ে যাবে। দুর্নীতিমুক্ত একটি সমাজ চাই, দেশ চাই। ধন্যবাদ শুধু দর্শক, আবার দেখা হবে। শুভরাত্রি।